শৌখিন বিপ্লবী ছিলাম না, আমরা আর্মচেয়ার পলিটিশিয়ান ছিলাম না। আমার যৌবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলো যে আদর্শগুলো দিয়েছি, কুকুরের মতো জীবনযাপন করেছি, 4-4টে ওয়ারেন্ট নিয়ে পুলিশের টানা খেয়ে, হ্যাঁ, ধানের খেতে রাতের পর লুকিয়ে দেখেছি, জোকে ছিঁড়ে খেয়েছে। আমি 3 মাস স্নান করতে পারিনি, আমার সমস্ত লোমে লোমে পোকা বেরিয়েছে। পোকা মানে একবারে এঁটুল, ওই একরকম গ্রামের দেশে হয় গরুর গায়ে যে মেটুল, ওরই ছোট এডিশন। আমার সমস্ত চোখের পাতা থেকে আরম্ভ করে সেটা সে মানে আমি একটা লোম থেকে সেই ডিম পারতো, সেই ডিম একটা করে এম করে তোকে দিয়ে মারতাম, চান করতে পারতাম না, চুল কত অসম্ভব। আমি বলছি না যেটা আমাদের বহু কমপ্লিট করেছে, আমি একা নয়, কিন্তু আমি তো শৌখিন রাজনীতি করিনি। জীবনের সবচেয়ে আমার শ্রেষ্ঠ দিনগুলো, যৌবনের শ্রেষ্ঠ দিনগুলো আমি যার জন্য দিয়েছি, তাকে নিয়ে যদি কেউ ছেলে খারাপ করে আমি ক্ষমা করতে পারি না। কাজে আমার মানে ডিসলিউশন যেটা হয়েছে সেটা ওই ধরনের আর্মচেয়ার পলিটিশিয়ান যে চুল চেরা বিচার করে ডিসলিউশন তা না। কার্যক্ষেত্রে আপনাদের হ্যাঁ, আই হ্যাড টু পে ভেরি হেভি অ্যামাউন্ট দ্যাট, যেটা আমি কখনো আর কোনোদিন ফিরে পাবো না। তুই হয়তো বলবে তাতে কি আপনার লাভ হয়নি? নিশ্চয়ই। আলটিমেটলি জীবনের ধন কিছুই যাবে না কেন, আমি বিশ্বাস করি রবীন্দ্রনাথ সে কথা। যেটা খুব দরকারি কথা সেটা হচ্ছে আপনি যে বম্বে চলে গেলেন এবং নিজেকে সরাসরি মুনাফা সর্বস্ব শোষক শ্রেণীর তল্পিবাহকদের উৎপাদন ব্যবস্থায় সামিল করলেন, এটাকে কি আপনি আপনার বৈপ্লবিক সঙ্গীত আদর্শ থেকে একটা উল্লেখযোগ্য বিচ্যুতি বলে মনে করেন? না, আমি মনে করি এই জন্য, আমি তখনও মনে করতাম, এখনো মনে করি সিনেমা একটা অত্যন্ত শক্তিশালী মাধ্যম। যেভাবে আমি রেকর্ডে গিয়েছিলাম সেটা যেমন মনে হয়নি যে ব্যবসাদারি রেকর্ড কোম্পানির আমি গান করছি, কাজে আমি বৈপ্লবিক পথ থেকে দূরে সরে গেছি। একই কারণে আমি মনে করি না সিনেমার মাধ্যমে যাওয়াটা বিরাট একটা অপরাধ। এবং তোমাকে ভাবতে হবে একটা কথা, যে আমি কি নিয়ে গিয়েছিলাম বম্বে, কোন ছবি নিয়ে, কোন গল্প নিয়ে। সেটা হচ্ছে দো বিঘা জমি, ভারতবর্ষের প্রথম কৃষক জীবনের ছবি, যে কৃষক তার জমি হারিয়ে সমস্ত কিছু দিয়ে রিক্সাওয়ালা হলো শহরে, সেই জমিটাকে ফেরত পাবে বলে সে শহরে মজুর হয়ে সংগ্রাম করছে, এবং ফেরত পেল। যখন সে ফেরত যেতে পারলো, গিয়ে দেখলো সে জমিটা বাঁচাতে পারেনি, সেখানে একটা ফ্যাক্টরি হয়েছে। এই যে ফিউডালিজম থেকে ক্যাপিটালিজমে যাওয়ার যে পথ, তার যে যন্ত্রণা, তার গল্প, তার ট্র্যাজেডির গল্প। আই এম never ashamed of Do Bigha Zami. Even today I am proud, and I think that Indian cinema should be proud of Do Bigha Zami. তার পশ্চাৎপর একটু বলি, তার ঠিক 1 বছর আগে আমি যাবার 1 বছর আগে আমার বাবা মারা গেছে। আমার বিধবা মা, ছোট ছোট 6টি ভাই বোন, বাবা কিছু রেখে যান, সারা জীবন উনি যা উপার্জন করেছেন না আমাদের জন্য, এবং বিশ্বাস করতেন না, বলতেন আমার মূলধন ব্যাংক ব্যালেন্স এই আমার ছেলে, এই শুনি শনি, এই আমি রেখে যাচ্ছি। মাকে বলছে বিলিটি যদি বাঁচতে হয় ওরা বাঁচবে, না বাঁচতে আমার কিছু করার নেই। তার জন্য বাবার উপর আমার কোনো অভিযোগ নেই। কিন্তু উনি যখন চলে গেলেন, আমি প্রথম বুঝতে পারলাম যে সংসার কাকে বলে। তার আগে কোনোদিন কখনো মাথার বড় গাছের তলায় ছিলাম, কখনো ভাবিনি যে কোত্থেকে চাল আসে, কোত্থেকে ডাল আসে, কি করে রান্না হয়, কোনোদিন ভাবিনি। ইতিমধ্যে আমি ছবি করেছি, ধরো পাশের বাড়ি ছবি করেছি, তার টাকা বাকি, মহিলা মঙ্গলবারের ছবি করেছি, তার টাকা বাকি। প্রাণপণে চেষ্টা করছি টাকাগুলো, এমনটা বড় টাকা না, 2000 টাকা তো আমাদের মিউজিক ডাক্তারের ফি, তার মধ্যেও অর্ধেক টাকা মেরে দিয়েছে। ওই সকাল থেকে রাত্রি অব্দি কাজ ছিল, ওই
বাড়িতে বসে টাকাটা যদি বাবা মারা গেছে, যদি একটা সহানুভূতি পাই, মা ছোট ছোট ভাই বোন, সবচেয়ে ছোট বোনটা আমার তখন 3 বছরের কাজে, সুভাষে তখন মাত্র 7 বছর বয়স। বাবু এবার সমীর বম্বেতে ডাইরেক্টর হয়েছে, ওর তখন 11 বছর বয়স। আমার আরেক বোন মিন্টু, তার 5 বছর বয়স। আমার 2টি অবিবাহিত বোন, একজন 14 বছর, একজন 16 বছর। একজন লোক এসে বাড়িতে জিজ্ঞেস করেনি যে 2 টাকা দেবো আজ তোর খেতে পেয়েছ, যার জন্য আমার জীবনের এতগুলো বছর আমি ব্যয় করেছি। একজন পার্টি কর্পোরেট আসেনি, একজন সংস্কৃতি কর্মী আসেনি, নিজে একলা মাথার চেষ্টা করেছে। আমি কারো কাছে আমার চরিত্রের ওই জিনিসটা আছে, আমি ওই অভিযোগ করতে ভালোবাসি না, কমপ্লেন করতে ভালোবাসি না, নিজের উপর ঘৃণা। কারোকে বলিনি যে আমাকে 2 টাকা দাও, কিন্তু আমার যেটা পাওনা টাকা সেটার জন্য আমি ঘুরেছি। তার মধ্যে কিছু কাজ করেছি, কমার্শিয়াল সমস্ত কাজ করতে আরম্ভ করলাম। প্যালুডিনের গান, লিপটন চায়ের গান। অ্যাকচুয়ালি জানো, আমার বাবা যেদিন মারা গেলেন সেদিন আমি প্যালুডিন রেকর্ড করে ডিজে কিমার্সে, তখন সত্যজিৎ রায় ডিজে কিমার্সে কমার্শিয়াল আর্টিস্ট, আমাকে সত্যজিৎ রায় বলছেন, আপনার এত অসাধারণ সুরের ক্ষমতা, আপনি এই লিপটনের গান করলেন? আমার টাকা চাই সত্যজিৎ রায়। আমার বাবা ভীষণ অসুস্থ, আমি যদি 300 টাকা পেলাম গান করে, বাবার হাতে রেখে, বাবা সে মানে তার পরের দিনই মারা গেলেন। বাবার হাতে বাবা বালিশের তলে রেখে দিলেন, এই টাকাটা আমাকে আমার বাচ্চু দিয়েছে, কেউ হাত দেবে না এই টাকা, মাকে বলে। সেই টাকা দিয়ে বাবা সব কাজ চলে, সব কাজ। যাই হোক, তো তখন বিমলদা এসছে, তখন রিক্সা আলো বলে একটা ছবি, বাংলা ছবি হবে, সেই স্ক্রিপ্টটা শেষ করেছি। বিমলদার সঙ্গে আমার পরিচয় নেই, কে একজন ঋষি আমার বলে, এই বিমলদার সাথে দেখা করবি, তুই অ্যারেঞ্জ কর। গিয়ে আমি বললাম, বিমলদা আমি একটা স্ক্রিপ্ট লিখছি প্রথম, কিন্তু জানি না বিশেষ টেকনিক, কিন্তু আমি ছবি দেখে টেকে আমার একটা ধারণা হচ্ছে স্ক্রিপ্টে এরকম চেহারা বুঝি, আপনি একটু শুনে বলবেন কেমন হয়েছে। হ্যাঁ আপনি আসুন। তো সন্ধ্যেবেলা বিমলদা আমার লেক রোডের বাড়িতে আমার ডেকে পাঠাবেন, আমি স্ক্রিপ্টটা পুরো পড়লাম 2.5 ঘন্টা, চুপচাপ, কিন্তু ভীষণ সাইলেন্ট টাইপের, কথা বলতে খুব ভালো। আমাকে শোনার পরে বললেন যে কাল সকালে আপনি আমার আসবেন। কখন? 9টার সময়। 9টার সময় কথা বললাম, চলে গেলেন। পরের দিন সকালে যখন গিয়েছি, গিয়ে শুনলাম যে বাড়িতে ওর এরা বললেন যে উনি তো রাত্রে ট্রাঙ্ক কলেকশন বম্বে থেকে আর্লি মর্নিং ফ্লাইটে চলে গেছে। এত ভেঙে গেলাম না, আর তখন আমার চূড়ান্ত আর্থিক অবস্থা, বুঝতে পারছো? মানে রান্না যে বাড়িতে কি করে হচ্ছে, ওর ব্যাপারটাই ম্যাজিক। মামারা গ্রাম থেকে চাল নিয়ে আসছে, ভেজিটেবল নিয়ে আসছে, নিয়ে এসে ওর একটা লজ্জাকর ব্যাপার আর কি করছে। যাই হোক, 7 দিন পরে ওদের একটা টেলিগ্রাম পেলাম যে ইন্টারেস্টেড ইন ইউর স্ক্রিপ্ট ফর হিন্দি, কল ব্যাক ইফ ইন্টারেস্টেড। আমি তো সেইবারে কিরে ন্যাংটা ভাত খাবি, সেরকম অবস্থা কি। আমি তো টেলিগ্রাম করলাম যে আনকন্ডিশনাল এগ্রিমেন্ট বলে, তারপরে বললাম কাম বলে টিকিট পাই। এই প্রথম আমি প্লেনে চললাম, প্লেনে চললাম বম্বেতে গিয়ে বললেন খুব ভালো হয়েছে আপনি এসছেন, আমার খুব ভালো লেগেছে স্ক্রিপ্ট, আপনাকে বলতে পারিনি, আপনি স্ক্রিপ্টটা আমাকে যেটা শুনিয়েছেন ওটা হিন্দির জন্য একটু চেঞ্জ করতে হবে, তা আপনি আমি ঋষি আমার বসবো, আপনি কদিন সময় দিতে পারবেন? আমি বললাম আমার সময় অজস্র, খালি একটুকু অনুরোধ, আপনি আমি যাই টাকা দেন একটা অংশ যদি দেন তাহলে আমি মাকে পাঠিয়ে আমার ভাইগুলো না পেয়ে যেমন 1000 টাকা সময় 1000 টাকা মানিয়ে মাকে। That is how I went to Bombay. Forget about the content. কোন সাল এটা শুরু? 1953। এর নাম যদি রেনিগেট হওয়া হয়, আমি রেনিগেট।
শরীরদা, এককালে আপনার সাংস্কৃতিক রাজনৈতিক তৎপরতার কেন্দ্র ছিল কলকাতা। সেই কলকাতা ছেড়ে আপনি একদিন চলে গেলেন, বেশ কবছর পর ফিরে এসছেন আবার কলকাতায়। এই ফিরে আসার মধ্যে কি সাংস্কৃতিক রাজনৈতিক উদ্যোগে আবার সামিল হবার কোনো ইঙ্গিত আছে? নিশ্চয়ই। কিন্তু এক সময় কমিউনিস্ট পার্টির সঙ্গে আপনার একটা বিরোধ হয়েছিল সাংগীতিক ব্যাপার নিয়ে। তারপর আপনার আর্থিক দুর্যোগ, সাংসারিক দুর্যোগ, বাবা মারা গেলেন, সংসার টানার দায়িত্ব। একটা কথা বলি, বম্বে যেতে হলো। আমি কমিউনিস্ট পার্টির মুখ চেয়ে বাংলাদেশে ফিরছি। এটাই জানতে চাইছি। ফর ম্যাটার কোনো পার্টির মুখ চেয়ে বাংলাদেশে ফিরছি। আমার ডিউরিং মাই লং অ্যাবসেন্স অফ 28 years ইন বম্বে আমার যোগাযোগ কিন্তু কোনোদিনই বিচ্ছিন্ন হয়নি। আমি প্রতি বছর পুজোর গান করেছি এবং বহু গান করেছি, এবং সে গান আমার দেশের মানুষ ভালোবেসে, তার যথেষ্ট প্রমাণ আছে, প্রচুর রেকর্ড বিক্রি হয়েছে। ধরো গায়ের বুজুর থেকে আরম্ভ করে এই যে গত বছরও অব্দি, এই বছর যে পুজোর গান করেছি, I have always been the best seller। এবং 35 বছর এই ধরনের বেস্ট সেলার হয়ে থাকা আমার মনে হয় পৃথিবীর কোনো কম্পোজারের ভাগ্যে বোধহয় ঘটেনি। যেটা অন্তত বাংলা সঙ্গীতের ক্ষেত্রে আমার ক্ষেত্রে ঘটেছে, যেটা আমার প্রচন্ড সাহস এবং শক্তি দেয়। সেই মানুষদের কাছে ফেরবার জন্য আমার কোনো পার্টির মানে তল্পি বইবার দরকার নেই। যদিও আমি যে মার্কসিস্ট একবার হয়, আমার নিজের বিশ্বাস যে সে কখনো অমার্কসিস্ট হতে পারে না। যদি সত্যিকার কেউ মার্ক্সবাদে বিশ্বাস করে তার জীবনযাত্রাকে নির্ভর করতে থাকে, সেই দর্শনে তার জীবনকে মধ্যে সে করতে পারে। এবং আমার নিজের ধারণা, আমি হিন্দি ছবির ক্ষেত্রে যা যা কাজ করেছি, যেসব ছবিতে সঙ্গীত করেছি, আমি হয়তো তুমি কোথাও খুঁজে পাবে, কেন ফিল্মের রিকোয়ারমেন্ট হিসেবে আমাদের তো গান করতে হয়। কিন্তু আমি যেখানে না খেয়েও থেকেছি, আমি কখনো কোনো ধর্মীয় সঙ্গীত করিনি, মায়ের সঙ্গীত। আমি অনেক অফার এসেছি, ভোজপুরি ছবি, মায়ের সঙ্গীত কখনো করিনি, কখনো। এবং সেই চেতনাটা আমার ছিল বলেই করি। এবং সে চেতনা আমার এখনো আছে, হয়তো আমার সঙ্গে সবসময় যাবে। সে চেতনার থেকে তো মুক্তি নেই। কেননা তোমার যেটা জীবন দর্শন, তোমার যেটা বিশ্বাস, সেটা কে ভালো বলবে খারাপ বলবে সেই দিয়ে তো হবে না। কোন পার্টি সেটা মেনে নেবে, কোন পার্টি মানবে না, তা কি হবে, তাই না? কাজে আমি যখন ফিরেছি, আমি সেই বিশ্বাস নিয়ে ফিরেছি। অর্থাৎ সেই একই মূলধন, যেটা কথা আগে বলছিলাম, মানুষের ভালোবাসা মূলধন। এবং সেটা এখনো অবধি আমি তোমাকে বলতে পারি যে বাংলাদেশ যেটা দিতে পারে, আমার পশ্চিমবাংলা যেটা দিতে পারে, পৃথিবী কেউ আসতে দিতে পারবে। এবং সেখানে আমি বলতে পারবো বর্ষমানের শিয়ালদা, যেখানে তবে রাজাই। শুধু একটা প্রশ্ন, আপনি প্রশ্নটা একটু শুনুন। আপনিও শুনুন। ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় গান একটা ভোগ্য পণ্য, কনজিউমার গুড। অথচ সমাজ সচেতন প্রগতিশীল সঙ্গীত আদর্শের দিক দিয়ে গানকে এই সমাজের বিভিন্ন দ্বন্দ্বের প্রতিফলন ঘটানোর জন্য এবং সেই সব দ্বন্দ্ব নিরসনের উদ্দেশ্যে বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি থেকে সচেতনভাবে ব্যবহার করা যায়। এই ধরনের গান আপনি বা অন্য কোনো পেশাদার গীতিস্রষ্টা যখন বাঁধেন এবং তা রেকর্ড করান, সেই গানও কিন্তু উপস্থিত উৎপাদন ব্যবস্থার দরুন ভোগ্যপণ্যে পরিণত হয়। এখন মুনাফাবাজ ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভোগ্যপণ্যে একদিকে যেমন এই সমাজ ব্যবস্থার বিভিন্ন দ্বন্দ্ব আপনিই প্রতিফলিত হচ্ছে, অন্যদিকে তেমনি এই সমাজ ব্যবস্থা বিরোধী কোনো মানবিক সৃষ্টিও যখন অবধারিতভাবেই ভোগ্যপণ্যের রূপ নিয়ে আসে, তখন সেই সৃষ্টির নাশকতামূলক বা যাকে বলে যে সাবভার্সিভ ভূমিকাও হয়তো খানিকটা ক্ষুণ্ণ হতে পারে। হ্যাঁ,
যে একদিকে আমরা একটা ধনতন্ত্রের বিভিন্ন জিনিস বস্তু রিফ্লেক্ট করছে ধনতন্ত্রের কন্ট্রাডিকশনকে, অন্যদিক দিয়ে ধনতন্ত্রের স্বার্থ সিদ্ধি করতে যাচ্ছে, সেলেবল প্রোডাক্ট হয়ে যাচ্ছে, সেখানে তার সাবভার্সিভ ভূমিকা। মনে করুন পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। আমার প্রশ্নটা আরেকটু শুনলে বুঝতে পারবেন। যেমন ধরুন আপনার গানের ক্ষেত্রে যেটা একাধিকবার হয়েছে, একটা অ্যাজিট প্রপ গান বা সামাজিক রাজনৈতিক পরিবর্তনের আহ্বানের একটা গান যাকে বল হিট করে গেল। পুজোর লাউড স্পিকারে আকাশবাণীর অনুরোধের আসরে বেশ হই হই করে সেই গান বাজছে, জলসায় সে গান গাইছে লোকে, আর 10টা চটুর ফালতু গানের সঙ্গে সেই গানও গণনাট্য আন্দোলনের সময় আপনি যেরকম ভাবে দেখেছিলেন ব্যাপারটাকে, সেই একই উদ্দীপনা নিয়ে লোকে শুনছে, কিন্তু মুড়ি মিছরি এক করে শুনছে। অর্থাৎ ফালতু চটুল আজকের ক্ষণিকের আনন্দ বিনোদন দেবে সেই গানের সঙ্গে আপনার গানও বাজছে। এর ফলে কি আপনি মনে করেন সলিল চৌধুরী হিসেবে যে আপনার সেই গানের বৈপ্লবিক আবেদন কমে যাচ্ছে? না, একটা কথা মনে রাখো, ধনতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় লোভনীয় যে জিনিসটা সেটা হচ্ছে মুনাফা। যদি মাকে ন্যাংটো করে নাচলে মুনাফা হবে, ধনতন্ত্র মাকে ন্যাংটো করে নাচে। যদি কিছু প্রগতিশীল কথাবার্তা বললে মুনাফা হবে, ওরা প্রগতিশীল কথাবার্তা সহ্য করে একটা সীমা পর্যন্ত। অফকোর্স যতক্ষণ না গায়ে প্রচন্ড ফোসকা পড়ছে ততক্ষণ সহ্য করে, এবং সেই সুযোগ চিরকাল বিপ্লবী সাহিত্যিক, শিল্পী, সঙ্গীতকার নিয়েছে। সেটা হচ্ছে বিপ্লবের, যে কোনো বিপ্লবী শিল্প ইতিহাস হচ্ছে। এবং তাতে আমি মনে করি না যে আমি যেহেতু পণ্য হয়ে যাচ্ছে আমার গানটা, সেহেতু তার বৈপ্লবিক আবেদন সেটা কিছু কম হয়ে যাচ্ছে। যারা গানটা শুনছে এবং তার সঙ্গে চটুল গানও শুনছে, একটা সময় নিশ্চয়ই আসবে যখন তাকে ভাবতে হবে, এবং যখন তো ভাবতে শিখবে তখনই ওর উদ্দেশ্য সামনে। আমার বরাবর মনে হয়েছে যে বাঙালি শ্রোতা কোনো গানের বক্তব্য বলতে সেই গানের কথার বক্তব্যটাকে গুরুত্ব দেন। সুরের বক্তব্যেরও যে সমান গুরুত্ব, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি, এমনকি আরো অনেক বেশি গুরুত্ব আছে, সে কথা অনেকেই ভাবে না, মায়ের সুরেলা লোকেরাও না। বামপন্থীদের মধ্যে যারা সমাজে রাজনৈতিক আন্দোলনে গানের, সঙ্গীতের গুরুত্ব নিয়ে মাথা কামান, তারাও কোনো গানের বিষয়বস্তু বলতে প্রায় বিনা ব্যতিক্রমে কথার বিষয়বস্তু বোঝেন। যেমন হিমাঙ্গু বিশ্বাস, সুর, ছন্দ, বাঁধনি, কাঠামো এগুলো হলো তাদের মতে আঙ্গিক ফল। অথচ সঙ্গীতের হিসেবে সুরের ইডিয়ম, কথার ইডিয়মের অন্তত তুল্যমূল্য। অনেক ক্ষেত্রে সুরের ইডিয়ম মুখ্য, যেখানে আপনি বলছেন বিশেষ করে, যেটা রবীন্দ্রনাথও বলেছেন, যে সুর আগে এলো মাথায়, তারপর কথা আসছে। আপনিও কি এ কথা মনে করেন? অর্থাৎ যেসব কথা এরা মনে করেন যে কথাই হচ্ছে সুরের বিষয়বস্তু, সুরই আঙ্গিক, এটা কি আপনি মনে করেন? না, আমি মনে করি। তার কারণ তা যদি আমি মনে করি, তাহলে আমার পুরো ভারতীয় ক্লাসিক্যাল শব্দকে বর্জন করতে হবে, যেখানে কথা একেবারে কোনো মূল্যই নেই। তা যদি আমি মনে করি আমাকে বেটোভেনকে বর্জন করতে হয়, মোজার্টকে বর্জন করতে হয়, ডেবুসিকে বর্জন করতে হয়। সুর ইন ইটসেলফ সেলফ সাফিসিয়েন্ট। আমাকে কথার তাগিদে সুরের প্যাটার্ন বদলাতে হয়েছে, কাঠামো বদলাতে হয়েছে। ক্ষেত্রে যেমন অস্থায়ী অন্তরা সঞ্চারী আবহ থাকা হচ্ছে আমাদের জন্মসঙ্গীতের যেটা, গায়বদীতে প্রথম আমি সেটা অস্থায়ী করে কোনো ব্যাপার, রানারে ভাঙি, পালকি চড়াতে ভাঙি, সচেতনভাবে ভাঙি না, বলবার তাগিদে ভাঙি। তারপরে একটা যুগ আসে যখন সুরটা আমার কাছে প্রধান
সুরে তার যে সঙ্গতি, তার যে অগ্রগতি, তার যে প্যাটার্ন, তার যে প্রোগ্রেশন, তাকে আমি যদি কথা নাও দিতাম হয়তো খুব একটা তফাৎ হতো না। কিন্তু আমাদের দেশে যারা ক্লাসিক্যাল শ্রোতা তারা ছাড়া আধুনিক সঙ্গীতের ক্ষেত্রে সে ধরনের চেতনা, সাংগীতিক চেতনা গড়ে ওঠেনি। অর্থাৎ যন্ত্রসঙ্গীত বা অর্কেস্ট্রা ইন ইটসেলফ একটা চিন্তাধারা বা একটা ইমেজ বা একটা কিছু নিয়ে পৌঁছবে, এখন গড়ে উঠছে। যেমন ধরো ফিল্মে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা যে কাজটা করি, সে কাজটা কিন্তু ওই সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক তুমি যদি আলাদা করে শোনো, আমি হয়তো একটা বিশেষ ভাবকে প্রকাশ করার জন্য হয়তো আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কম্পোজ করেছি, যেখানে আমি তোমার জন্য কোকিলার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে এসেছি। কারণটা ঠিক ওই যে কথা ছাড়া সঙ্গীত কি বলে কিছু। আমার মনে হয়েছে যে কোকিলার মধ্যে অনেকগুলো জায়গা আছে যেগুলো কমপ্লিট সাইলেন্ট, মিনিটের পর মিনিট সাইলেন্ট, শুধু সঙ্গীত দিয়ে আমাকে বলতে হচ্ছে সে কথাগুলো। এবং সেখানে আমার নিজের মনে হয়েছে ছবিটার সাকসেস তো বটে, তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিকের অসাধারণ পপুলারিটি, এই সমস্ত মিলে আমার মনে হয় যে ওটা পারে বলতে। এবং আস্তে আস্তে আমাদের ভারতীয় শ্রোতাও সেদিকে আস্তে আস্তে এগোচ্ছে, সেদিকে আমাদের অনেক কিছু কাজ করার আছে। যেমন ধরো আমাদের ওর নামটা কি, বুদ্ধশঙ্করের ছেলে আনন্দ শঙ্কর, আনন্দ কিছু কাজ করছে, শুধু মিউজিকের কাজ করছে। সেখানে সে কিছু সেতার টেতার দিয়ে পপ মিউজিকের সিনথেসাইজার অমুক তমুক বেসকেটে করে সে শুধু তার রেকর্ড সঙ্গীতের জন্য বিক্রি হচ্ছে। কিন্তু সেই সঙ্গীত সম্বন্ধে আমার কি মত সেটা বড় কথা, কথাটি শুধু সঙ্গীত হিসেবে রেকর্ড বিক্রি হচ্ছে। কিন্তু গানের ক্ষেত্রে যেখানে কথা এসে যাচ্ছে সেখানেও কি আপনি সুরকে আঙ্গিক বলবেন না, বা কথাকে বিষয়বস্তু বলবেন, যেটা সাধারণত লোকে বলে থাকে? যেমন হেমাঙ্গ বিশ্বাস এই সলিল চৌধুরীর গান বইটারই দ্বিতীয় ভূমিকাটায় লিখতে গিয়ে লিখছেন যে শেষের দিকে সলিল চৌধুরী, মানে আপনার প্রতি যথেষ্ট শ্রদ্ধা জানিয়ে লিখেছেন যে শেষের দিকে সলিলের গানে দেখা যাচ্ছে একটা প্রবণতা যে আঙ্গিক প্রধান হয়ে উঠছে। উনি বোধহয় মিন করছেন সুর, ছন্দ, হ্যাঁ, স্ট্রাকচার, স্বরসঙ্গীতির প্রয়োগ উনি মিন করছেন, যদি উনি ওইভাবে বলেন, নট ইন সো মেনি ওয়ার্ডস। অর্থাৎ যা দেখা যাচ্ছে আমার যে বক্তব্যটা ছিল সেই মতো এরা প্রত্যেকেই মনে করছেন বিষয়বস্তু হচ্ছে কথা, আর সুর সেটা হচ্ছে আঙ্গিক, ছন্দ লয় সেটা হচ্ছে আঙ্গিক। এখানে আপনার কি বক্তব্য? এখানে আমার বক্তব্য যে সুর ও বিষয়বস্তু হতে পারে, কথাটা আঙ্গিক হতে পারে। একটা বিশেষ সূত্রে বলা যেটা আমি কিছু কথা ধরি, আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হয়, ধূসর ধুলির পর ভেঙে পড়ে আছে রথ, বহু দূর দূর যেতে হবে, আজ তবে এইটুকু থাক। এতে আমি দুটো সা করছি, কিন্তু আজ এটা সা, তবে এইটুকু থাকলি বাকি কথা এমন পরে হবে। এরপরে দেখো, ধূসর ধুলির পরে ভেঙে পড়ে আছে রথ, এটা কিন্তু ও আপনি ওই সার হিসেবে এটা করি না। বহুদূর এটা হচ্ছে মাধারে, দূর দূর মানে গারে রে, কোমল রে, যেতে হবে ধানি সানি, এটা কিন্তু সা বদলে গেল। একটা লাইনে একটা স্থায়ীর মধ্যে সাটা দুটো সা হয়ে গেল, একবার সা সা হয়েছে, একবার রে সা হয়ে গেছে। কিন্তু কোমল রে আমি যখন লাগাচ্ছি তখন দূর মনে হয় রে সানি পাধানি ধা ধা, এই ফিলিংটা আসবে, কিন্তু তা নয়। এটা হচ্ছে গা রে রে ধানি সানি। এটা যদি একটা ক্লাসিক্যাল আমি কি সারগামটা কি হচ্ছে কি বুঝতে পারছি। এই সুরের পদ্ধতিতে আমার বলার জন্য আমি এই কথা করে ধরেছি। কথা মূল্যবান, মূল্যবান মানে আজ তবে এইটুকু থাক বাকি কথা পরে, ধূসর ধুলির পথ ভেঙে পড়ে আছে রথ, বহু দূর দূর যেতে হবে, আজ তবে এইটুকু থাক বাকি কথা পরে। এটা কিন্তু এই কথাটা আমি যদি আগে লিখে তারপর সুর করতাম তখন এই গানটা হতো না। এটা আমার সুরকে ধরে আমি কথা বসিয়েছি। কথা বসাতে গিয়ে স্বভাবত যে কোনো সচেতন মানুষ যে কথা বলবে তার একটা অর্থ তো সে খুঁজবে।
সঙ্গতি থাকতে হবে। হ্যাঁ, সেখানে তুমি দুটোকেই বলতে পারো ফর্ম, দুটোকেই বলতে পারো কন্টেন্ট। এখানে মার্জিনাল পয়েন্ট তুমি কোথায় আনবে আমি নিজে জানি না। খুব আপনি উত্তর দিয়েছেন ঠিক। বাংলা আধুনিক গান দীর্ঘদিন ধরে বৈঠকি গান ছিল। আজও অনেক আধুনিক গান বৈঠকি, অর্থাৎ একটা হারমোনিয়াম ও তাল যন্ত্রের সঙ্গতে ঘরে ঘরে জলসায় বাংলা গান গাওয়া হয়ে থাকে। রবীন্দ্রনাথের গান, অতুল প্রসাদ, নজরুল, হিমাংশুদের গান ৯৯% বৈঠকি। সুধীরলালের গানও তাই। কিন্তু মনে করুন অনুপম ঘটক, রবীন চ্যাটার্জি, সুধীন দাশগুপ্ত, এদের অধিকাংশ গানই ঠিক বৈঠকি না। অর্কেস্ট্রার ভূমিকা এদের অধিকাংশ গানে হয়ে গেল, গানই বেশ বড়। আপনি ঘুরে আসছেন, আসুন। আপনার সৃষ্টিতেও এই একই প্রবণতা দেখতে পেয়েছি। মনে করুন প্রান্তরেরই গান আমার বা গায়ের বধূ রানার এইসব গান প্রথমটা বাদে ঠিক বৈঠকি না হলেও একটা হারমোনিয়াম ও একটা তবলার সহযোগিতায় গাইলে শ্রবণে কোনো অভাববোধ থাকে না। অথচ যত দিন যাচ্ছে তত দেখতে পেয়েছি যে আপনার সুর, আপনার খুব গুরুত্বপূর্ণ অধিকাংশ কাজেই অর্কেস্ট্রার অনুষঙ্গটা জরুরি। সুরের এই ঝর্ণা, উজ্জ্বল এক ঝাঁক পায়রা, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, পথে এবার নামো সাথী, আমি ঝড়ের কাছে রেখে গেলাম ইত্যাদি গানে তো বটেই। এবার আমার সময় হলো যে যাবার, বা মরি হায় গো হায়, হলুদ গাঁদার ফুল ইত্যাদি মেদুর গানেও অর্কেস্ট্রার অনুষঙ্গ অপরিহার্য। শুধু একটা হারমোনিয়াম নিয়ে গাইতে থাকলে এগুলো যেন ঠিক জমে না। আপনার কি মনে হয় না যে অর্কেস্ট্রেশন এইসব গানের খোদ স্ট্রাকচারেরই একটা অঙ্গ হয়ে উঠেছে? সাধারণ জলসায় এইসব গান অর্কেস্ট্রা ছাড়া গাইতে বসলে এই গানগুলোর মধ্যে দিয়ে যে প্রতিক্রিয়া আপনি শ্রোতার মনে ঘটাতে চেয়েছেন, সেই প্রতিক্রিয়া পুরোপুরি ঘটবে না। অর্থাৎ ছোটভাবে বললে বলা যায়, আমি বুঝেছি তোমার প্রশ্নটা, বুঝেছি। এখানে বেসিক কথাটা কি জানো? বেসিক কথা অর্কেস্ট্রেশন, বেসিক কথা যে হারমোনিক অ্যাকম্পানিমেন্ট। একটু কাইন্ডলি ব্যাখ্যা করুন এই কথাটা। আমি বলি, আমার গানটা তুমি যদি গাও, ধরো তোমার অর্গানটা বাজিয়ে তুমি গাইছো, বা ফর দ্যাট ম্যাটার হারমোনিয়াম বাজিয়ে গাইছো, বা একজন স্প্যানিশ গিটার খালি অ্যাকম্পানি করছো তুমি গাইছো, তুমি যদি কর্ডগুলো ঠিকভাবে না বাজাও আমার গানটা বেরিয়ে আসবে। আমি যখন অর্কেস্ট্রেশন করি ওই কর্ডের পদ্ধতিটাকেই অর্কেস্ট্রেট করি। যে কোনো অর্কেস্ট্রেশনের রুট হচ্ছে পাশ্চাত্য সঙ্গীতে যে তার হারমোনিক ব্যাকগ্রাউন্ড। হারমোনি অক্সফোর্ড ডিকশনারি অফ মিউজিকে বলছে যে এটা হচ্ছে সুরের পোশাক। অর্থাৎ ধরো সুমন চট্টোপাধ্যায় শার্ট প্যান্ট পরে বসে আছে, এটা একটা সুমন চট্টোপাধ্যায় কিন্তু সুমন। তুমি যদি ধুতি পাঞ্জাবি পরে বসো তুমিও সুমন। তুমি যদি শেরওয়ানি চুজ করে বসো তুমি সুমন। কিন্তু এই তিনটে হারমোনি হলো, মেলোডি কিন্তু একই রইল। এবং একটা মেলোডিকে বা কেমন করে দেখিয়েছিলেন, একটা অক্সফোর্ড ডিকশনারি অফ মিউজিকের মধ্যে একটা আছে যেখানে বলছেন যে ডিফাইন করছে আর কি ফর্মকে, যে ফর্মের মধ্যে একটা জায়গাটা আছে যে বাট বসে বসে একটা মেলোডিকে, খুব সিম্পল একটা 4 বারের মেলোডিকে 19 রকম অ্যাকম্পানিমেন্ট করে দেখিয়েছে, 19 রকম হারমোনিক, মানে 19 রকম পোশাক পরিয়ে দেখিয়েছে দাদা। কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। কিন্তু যে ভদ্রলোক হচ্ছে মেলোডি, সে কিন্তু সেই একই ভদ্রলোক বা ভদ্রমহিলা, তিনি নানা রকম পোশাক পরছেন। আমি একটি পার্টিকুলার মেলোডিকে একরকম পার্টিকুলার পোশাক পরাতে চাই, যেটা আমার রুচি। সঙ্গমিত্রা একটা মোজা আর এই স্কার্ট পরে আছে, হ্যাঁ, আমি যদি সঙ্গমিত্রাকে আঁকি, ছবি আঁকি, আমি হয়তো ওই পোশাক পরাবো না। সঙ্গমিত্রা যে পোশাকে সব থেকে বেরিয়ে আসবে বলে আমার ধারণা, আমি সেই পোশাকটা পরাবো। সেখানে সঙ্গমিত্রা আমার মেলোডি, ওই পোশাকটা হবে হারমোনি। এবং আমার প্রত্যেক কটি গান হচ্ছে একটা বিশেষ চরিত্র, তা সে কি পোশাকে, সে কি অর্নামেন্টেশনে আসবে মানুষের কাছে, তার তুমি একটাকে যদি বাদ দাও আর একটা বাঁচবে না।
কাজে আমার গানকে তুমি যদি হারমোনিক সিম্পল হারমোনিয়ামে বাজিয়ে তুমি গাইতে পারো, তোমার খারাপ লাগার কোনো কথা নয়, বৈঠকি গান হতে পারবে, তাতে কোনো আপত্তি হবে না। কিন্তু তাকেই, যেমন ধরো আমি তোমাকে বলি সিম্ফনি আর সোনাটার যে তফাৎ, সোনাটা হচ্ছে সিম্ফনির গোড়ার কথা, যে কোনো সিম্ফনি ফর্ম হচ্ছে সোনাটা, যেটা পিয়ানোতে একজন কম্পোজার বসে বাজাতে পারে। সেটাকে যখন 120 জন মিউজিশিয়ানের ভাগ করে দেওয়া হয়, সেই তুমি যদি সিম্ফনি সম্বন্ধে পড়ো তাহলে দেখবে যে তার ফর্মটা, বেসিক ফর্ম হচ্ছে সোনাটা। বেথোভেনকে যদি ফিফথ সিম্ফনি বাজাতে বলা হতো পিয়ানোতে বসে, he could have played the fifth symphony completely on the piano as a sonata form. তাতে যে বোদ্ধা, তার বুঝতে অসুবিধা হতো না কি হচ্ছে ফিফথ সিম্ফনিটা। কিন্তু তাকে ডিমেনশন দিতে গিয়ে তখন তিনি একটা 120 জন মিউজিশিয়ানের ভাগ করে তিনি যখন তুলে ধরেন, কোনো ডিমেনশন নেই। তার মানে এই নয় যে এটা সোনাটা ফর্মে বাজানো যায় না। বৈঠকি, সোনাটা ফর্মটা বৈঠকি, যেটাকে আমরা চেম্বার মিউজিক করি, বা চেম্বার মিউজিকের ফর্মে ধরো 8 জন বা 10 জন মিউজিশিয়ান নিয়ে ফিফথ সিম্ফনি বাজানো যেতে পারে। কাজে এই ধরনের কোনো ট্যাবু নেই বা এই ধরনের কোনো একটা নিষেধ নেই যে একটা গানকে শুধু হারমোনিয়াম বাজিয়ে গাওয়া যাবে না, সে যত বড়ই কমপ্লিকেটেড গান হোক, ইফ দ্য অ্যাকম্পানিমেন্ট ইজ কারেক্টলি হারমোনিক। অর্থাৎ সেই হারমোনিয়াম বাজানোর মধ্যেই যদি সেটা থাকে। এই সেদিন আমি গান গেয়েছি, আজ তবে এইটুকু, ওই গানটা গেয়েছিলাম না, যে আমি আসছি, আমি হারমোনিয়ামে পুরো তার হারমোনিক ফর্মটা বাজিয়ে গাইছে, তো শুনতে খুব খারাপ লেগেছিল। কিন্তু ওই গানটাই যদি উইথ অর্কেস্ট্রা আমি বাজাই, তোমার হ্যাঁ অফকোর্স আরো ভালো লাগবে, তার কারণ তার মধ্যে সেই সম্ভাবনাটা রয়েছে। সেটা কিন্তু যে কোনো গানের ক্ষেত্রে সত্য। রবীন্দ্রনাথের গানকে যারা বলেন যে হারমোনিয়ামও বাজানো উচিত না, খালি গলায় গাওয়াই উচিত, নিশ্চয়ই খালি গলায় যে গান ভালো লাগে না সে গানটা কোথাও বেশি গল্প আছে, বুঝতে পারছি। এটা হচ্ছে আমার বিশ্বাস যে যতই তার হারমোনিক ব্যাকগ্রাউন্ড থাক, যাই থাক, হয় তুমি কিছু বাজিও, আর যদি বাজাও তো বাজি। কিন্তু খালি গলায় যে গান তোমাকে অ্যাপিল করে না, সেখানে কোনো কোথাও একটা ভুল আছে। কিন্তু সলিলদা, তা সত্ত্বেও আপনি কি একথা অস্বীকার করতে পারবেন যে আপনার, বিশেষ করে এমবেলিশমেন্ট ইজ ওয়ান থিং, কিন্তু অর্কেস্ট্রেশন কিন্তু আপনার গানে কি এমবেলিশমেন্ট? অফকোর্স পিওরলি তাই না, পিওরলি তাই এটা আমি বলবো না। মানে আমি অনেক অনেক না বলার কথা, যেটা আমি গানে, শুধু গানে বা শুধু সুরের মধ্যে বলতে পারি, আমি সেগুলো বলার চেষ্টা করি। সম্পূরণ করছে না, সম্পূর্ণ যখন তুমি বলতে পারো কিছু কমপ্লিমেন্টারি, অ্যাট দ্য সেম টাইম এমবেলিশমেন্ট, ওকে। কিন্তু মনে করুন আপনি গাইছেন সুরের ওই ঝর্ণা, তাতে আচ্ছা এই হলো, তারপর ঝরনা ঝরে রে, এই তো গানটা কিন্তু যেভাবে আমরা রেকর্ডে শুনছি, কিন্তু এখানে শেষ হলো না গানটা। গানটা চললো কোথায়? অর্কেস্ট্রায়। তারপর আপনি আবার স্ট্রিংস আছেন, এই যে কমপ্লিট হলো সাইকেল, আমার মনে হচ্ছে ঠিকই না। এটা কি আপনার মনে হয় যে ইন্টিগ্রাল পার্ট হয়ে যাচ্ছে? এবং এখানে আমার কোনো, তোমার সঙ্গে আমার কোনো মতভেদ নেই একেবারে। এখানে আমরা করছি কি, যে আমার সুযোগ কতটুকু আছে, যেমন ধরো এই ইদানিং কলকাতায় আমি ফিরে আসার পরে একটা ব্যাপার ঘটেছে। কলকাতায় এখনো আইপিটিএ রয়েছে, তো আইপিটিএ দল আছে, অনেকগুলো গ্রুপ আছে, তারা গান টান করে, তারা হারমোনিয়াম একটা ঢোল নিয়ে গান করে, কিন্তু তারা গান করে হারমোনিয়াম ঢোল নিয়ে গান করে, আমার কোনো আপত্তি নেই। তারা মনে করে এইটি বৈপ্লবী। আমি গান করি উইথ অর্কেস্ট্রা, আমার ছোট্ট একটা অর্কেস্ট্রা আছে, কেমন, সেখানে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট আসে, গিটার আছে, ইলেকট্রিক গিটার আছে, অ্যাকর্ডিয়ন থাকে, সিনথেসাইজার থাকে, বেস গিটার থাকে। এটা তো ওদের ভীষণ আপত্তি। ওরা বলছে এইটা হয়ে গেছে, একবারে বুঝলো না।
মাঠে ঘাটে গান গাইব, হারমোনিয়াম তবলা, এটি কি যথেষ্ট না? আমার খালি বক্তব্য মাঠে ঘাটে যাও, কলকাতায় গিয়েও। বুঝতে পারছো? মাঠে ঘাটে ওরা যাবে না, কিন্তু মাঠে ঘাটের মতো করে গান করবে কলকাতা শহরে বসে, যেখানে আমাদের যুব সমাজের মনে প্রতি মুহূর্তে হাইলি সফিস্টিকেটেড অর্কেস্ট্রা গান শুনছে, পপ মিউজিক শুনছে, যেগুলো আমাদের ছেলে মেয়েদের একবার শেষ করে দিচ্ছে। তারা ওই মাইন্ডলেস মিউজিক শুনতে দিলে সেসব রেকর্ড কিনছে চলছে। ওই যে মাল্টিট্র্যাক রেকর্ডিং আছে, স্টেরিওফোনিক এফেক্ট আছে, টোটালি পাগল হয়ে যাচ্ছে। তার সঙ্গে আমাকে পাল্লা দিতে হবে, আমার কথা তাদের সেই মানুষের কাছে আমাকে যেতে হবে। আমি যদি ওই সফিস্টিকেশন দিয়ে তাকে বিট করতে না পারি, ইফ আই ক্যানট বিট দেম ইন দেয়ার ওন গেম, ওয়্যার এম আই? আমি ধরো সলিল চৌধুরী হিসেবে আমার সাকসেসের সবচেয়ে বড় পয়েন্ট কি মনে করি জানো? যে টপ মোস্ট লতা মঙ্গেশকর থেকে আরম্ভ করে শিল্পী পর্যন্ত আজকে আমার গান গাইতে চাই কেন? আমার প্রীতিশব্দ করবো বলে? কেমন তো? অর্থাৎ কোথাও একটা শিল্পী হিসেবে তার স্যাটিসফ্যাকশন হয়, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স বাই দ্য পিপল, অলসো আনাদার থিং, তাই না? সেটা আমি কি করে করতে পেরেছি? এই জন্য যে তোমার যে যন্ত্রপাতি আছে, তুমি যা বাজাও তার থেকে আমি ভালো বাজাই, তুমি যে অর্কেস্ট্রা তোমার যন্ত্রপাতি দিয়ে করো আমি তার থেকে ভালো করি, এবং আমার কথা বলবার জন্য আমি যেভাবে প্রয়োগ করি তোমরা সেভাবে প্রয়োগ করতে পারবে না, বিকজ তোমরা ডিকাডেন্ট। এইখানে তুমি যে কথাটা তুললে না অর্কেস্ট্রেশনে, সেখানে আমার এই ব্যাপার নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কাঠপাট পড়ানো হচ্ছে কলকাতায়। সলিল চৌধুরী তো দল নিয়ে যাচ্ছে একটা বিরাট অর্কেস্ট্রা পার্টি নিয়ে, তার সঙ্গে আমরা কি করে পারবো? আমরা তো হারমোনিয়াম নিয়ে গাই, আমরা তো, তোমরা হারমোনিয়াম নিয়ে গাও, সেটা তো কোনো আপত্তির ব্যাপার না কথা, কিন্তু কথা হচ্ছে যে বিজ্ঞান তো থেমে নেই। আজকের ইলেকট্রনিক্সটা বিদেশি, এটা কে বলবে? এদের মতো ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট বিদেশি। আমি ওদের বললাম যে নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছেন লন্ডনে বসে, ক্যান ইউ সে দ্যাট গ্র্যাভিটেশন ইজ মেড ইন লন্ডন? তোমাদের সিগারেটটা পড়বে না? বুঝতে পারছো? আসলে বিজ্ঞান সকলের জন্য। ওদের সংগ্রামী পরিভাষাতেও বলা যায় যে তোমরা যে যখন শোষক শ্রেণীর এর সঙ্গে আর্মির সঙ্গে লড়াই করবে, তখন কি দাগরুল নিয়ে সোজা কথা, তোমার সেকেন্ডে 4টে গুলি আমি বলছি এই যে একটা মানে আমি সর্বহারার নেতার কথা বলছি, সে যখন গ্রামে গিয়ে বক্তৃতা করতে গিয়েও গাড়ি করে যাচ্ছে, ট্রেনে উঠছে, মাইক্রোফোন নিচ্ছে, চিল্লাচ্ছে না তো সে, কিংবা সে যাবার জন্য স্পিডটা সময়ের জন্য তা বেশি প্রডিউস করতে পারবে বলে কম সময় সে গাড়ি ব্যবহার করতে। ঠিক এই কথা আমার সঙ্গে যে আইপিটি কনফারেন্স, যখন 1952 সালে আইপিটি কনফারেন্সে বম্বেতে যাবে, সেখানে হেমাঙ্গদের সঙ্গে আমার একটা কনফারেন্স। তখন হেমাঙ্গদা, এই হেমাঙ্গদার লেখা আর ওই হেমাঙ্গদা খুব তফাৎ আছে। হেমাঙ্গদা খুব জেনুইনলি বিশ্বাস করতেন যে লোকসঙ্গীত হচ্ছে সত্যিকার জনগণের সঙ্গীত। যদি গণসঙ্গীত তৈরি করতে হয়, এটা লোকসঙ্গীত ছাড়া অনুভূত হতে পারে না। যে মাধ্যম জনগণের মধ্যে সব থেকে জনপ্রিয়, সেই মাধ্যমকে বাদ দিয়ে তুমি গণসঙ্গীত করতে পারো না। কাজে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল, আমি তাকে ইংরেজি সুর করি, এবং ইংরেজি সুর করে গণসঙ্গীত করা যায়, এবং সেটা তিনি ওখানে গণনাট্যের পাবলিক মিটিং এ ওপেন সেশনে উনি বলার পরে আমাকে বলা হলো যে আপনি উত্তর দেন। আমি উত্তর দেব। আমি বললাম আমি ট্রেনে করে বম্বে এসেছি এবং ওদের শরীর খারাপ ছিল, সেদিন ওকে স্পেশালি প্লেনে করে হেমঙ্গদা শীতকালে প্যান্ট শার্ট সোয়েটার পরেছেন এবং হিমানি মেখেছেন। হিমানি হচ্ছে সাদা মুখ, হিমানি মেখেছেন, পাউডার মেখেছেন, চুল নাচেছেন করে তিনি একেবারে সেই সিলেটের যে প্রচলিত লোকসঙ্গীত 300 বছর ধরে চলে আসছে, তাতে উনি নিজের কথা বুঝিয়ে সেই গানটা করবেন। আপত্তি কোনো কারণ, কিন্তু হেমন্ত সত্যি যদি বিশ্বাস করতেন তাহলে ওর উচিত ছিল কলকাতা থেকে একটা গরু গাড়ি চালাতে, এবং
উনি এসে পৌঁছতেন, 300 বছরের গল্প। হ্যাঁ 6 মাস পরে উনি বম্বে এসে পৌঁছতেন। তাই কাজে এখন আমাদের জানুয়ারি মাসে যে কনফারেন্স, তবে জুন মাসে পাঠানো উচিত ছিল। জুন মাসে উনি যদি যাত্রা করতেন আজকে এসে পৌঁছতেন, এবং ওর উচিত ছিল হাঁটু অব্দি একটা ধুতি, একটা ওপরে গায়ের চাদর নিয়ে, কিংবা তাও না, ভারতীয়তা চূড়ান্ত জীবনে যিনি পালন করেন তিনি সঙ্গীতে পালন করছেন। আমরা সব ব্যাপারে যদি আধুনিক হই, আমাদের যাতায়াতের ব্যাপারে, আমাদের পোশাকের ব্যাপারে, আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে, সঙ্গীতই বা এমন একটা অপরাধ করেছে যেখানে আধুনিক হতে পারবো না, যে ওই 500 বছর আগে পড়ে থাকবে। এটা কেন? অবনী ঠাকুর যেখানে থার্ড ডাইমেনশন পেন্টিং এ, ভারতীয় পেন্টিং এ নিয়ে এসছে আজ থেকে 70 বছর আগে, যেখানে উপন্যাস বলে একটা বস্তু জন্মেছে যেটা সম্পূর্ণ বিদেশি, যেখানে সনেট বলে একটা বস্তু জন্মেছে, হ্যাঁ নামটাই বিদেশি, হ্যাঁ যেখানে অমিত্রাক্ষর ছন্দ বলে একটা জন্মেছে, যেখানে ছোট গল্প বলে একটা জিনিস জন্মেছে, শর্ট স্টোরি, কিন্তু কোনোটাই ভারতীয় নয়। কিন্তু আমাদের বিশেষ জীবনযাত্রার বিশেষ ভাবধারাকে প্রকাশ করার জন্য এইসব আঙ্গিকগুলোকে আমাদের নিতে হয়েছে। এবং আজকের আমি যে মানুষ, যে প্যান্ট পরি, শার্ট পরি, টেবিলে বসে ভাত খাই, প্লেনে চড়ি, ট্রেনে চড়ি, এবং আমার যে দেশের যে মানুষ, বিশেষ করে দেশের যে সচেতন যে শ্রেণীর মানুষ যারা বিপ্লব ঘটায়, তাদের যদি আমি উদ্বুদ্ধ করতে না পারি, আমার বিপ্লব মার খাবে। বিপ্লব মধ্যবিত্ত ঘটায়, বুদ্ধিজীবী ঘটায়, এটা হচ্ছে যুগ যুগ ধরে ঐতিহাসিক সত্য। কাজে তাদের কাছে আমার গান যদি না পৌঁছয় আমি মার খাবো। তাদের কাছে পৌঁছবার জন্য যে আঙ্গিকে প্যান্ট শার্ট লোকে পরে, যে আঙ্গিকে লোকে প্লেনে চড়ে, যে আঙ্গিকে লোকে দুটো ইংরেজি কথা বলে, ফরাসি কবিতা, জার্মান কবিতা, ইংরেজি কবিতা পড়ে, সেই আঙ্গিকে আমি বানাই। তাদের বিবাদটা বলে এবং ওটা কেঁদে ফেলি, শরীর মুখের অপমান করলো, এটা অপমান হলো। হ্যাঁ, আর আপনাকে যখন বললো শরীর করে না, তাহলে সেটা হোলির অপমান ছিল না? নাম না হলেও এই আমাকে এনে দেবে। আচ্ছা, এই অর্কেস্ট্রেশনের ব্যাপারে, অর্কেস্ট্রেশনের ব্যাপারে একটা খুব কটা খেয়েছি, এগুলো আধ বোতল, তুই মনে রাখবে। অর্কেস্ট্রেশন ব্যাপারে ভারতীয় মেয়ে ভারতীয় হিসেব করছো না, ইংরেজি হিসেব করছো। বোতল আবার কি? সবসময় যেমন কথা মদ খান না। আচ্ছা সুনীল দা, যেটা আমার ছোট কানে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, সবাই কি সব পারে? তাহলে জিজ্ঞেস করতাম কখনো বিদেশি খান কিনা, সবসময় দেশি মদে আটকে আছেন কিনা। আচ্ছা, আপনার বিভিন্ন গানে অর্কেস্ট্রা রচনা খুঁটিয়ে লক্ষ্য করলে দেখা যায় কতগুলো যন্ত্র ফিরে ফিরে আসছে, বারবার প্রাধান্য পাচ্ছে, যেমন অ্যাকর্ডিয়ন, বাঁশি। আমি আপনার ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহারের আগের সময়কার কথা, তখন অন্য কিছু ছিল না। আমাদের এইগুলো কিন্তু আমাদের চয়েস খুব কম। I would have preferred to have at least a chamber orchestra with me. ধরো 4টে ভায়োলিন, 2টো ভিওলা, একটা চেলো, একটা ফ্লুট, একটা ওবো, একটা বেসুন। I would love to have it, কিন্তু আমার পক্ষে সম্ভব না। কি করে করবো? আজকে ধরো না, এই যে গানগুলো রেকর্ড করি, আমি ভায়োলিন ইউজই করতে পারি। কেন, ভায়োলিন ইউজ করতে গেলে মিনিমাম 6টা ভায়োলিন ছাড়া আমার কোনো কালার আসবে না, বুঝতে পারছো? কাজে একটা বা দুটো ভারে কি করবে, কিছু হবে না তো। তার ফলে হয় কি, আমাদের এইসব ব্যাপারগুলো কিন্তু আমরা হ্যান্ডিক্যাপ বলে করি। সেখানে আমার চয়েসটা খুব কম। তুমি ভেবো না, আমি যে অ্যাকর্ডিং যেটা ব্যবহার করছি, ওটা যদি আমি ভায়োলিনে ব্যবহার করতে পারতাম আমি অনেক বেশি খুশি হতাম। বুঝছো? পছন্দ কে পছন্দ? আমার পক্ষে পছন্দ। কাজে এটা তুমি মনে রাখবে। ডোন্ট থিঙ্ক অলওয়েজ যে হোয়াট এভার আই এম ইউজিং আপনি ওইটা ভেবে ওইটা ব্যবহার করছেন। আমি হ্যান্ডিক্যাপে অনেক সময় আমি অবশ্য অ্যাকর্ডিয়ন আমি কিছু খুব ক্রিয়েটিভলি ব্যবহার করতে পেরেছি।
পরের দিকে এখন আমি অ্যাকর্ডিং একেবারে ব্যবহার করি, কারণ আমার মনে হয় যন্ত্রটা এখনকার আমার মনের সঙ্গে এখনো খাপ খায়। আমি যে জায়গায় পৌঁছেছি আমার অ্যাকর্ডিং আমি ইউজ করতে পারি, এক্সেপ্টিং মেবি ওয়ান্স ইন এ হোয়াইল। কিন্তু আমার গত 8-10 বছরের গানে তুমি অ্যাকর্ডিং করতে হবে। শেষের দিকে গানে দেখা যাচ্ছে স্ট্রিংস আপনি ব্যবহার করছেন, এটা কি আপনি ইলেকট্রনিক স্ট্রিংস ব্যবহার করছেন না অ্যাকুস্টিক স্ট্রিংস ব্যবহার করছেন? অ্যাকোস্টিক ফিল্টার হিসেবে ইউজ করছি, কারণ ইলেকট্রনিক স্ট্রিংতে একটু মেকানিক্যাল সাউন্ডটা হয়। তার সামনে তুমি যদি 2 বা 3টে ভায়োলিনও বসিয়ে দাও, ইউ গেট দি এফেক্ট অফ অ্যাবাউট 15 ভায়োলিনস প্লেইং। বাট দ্যাট ওয়ার্কস এজ এ ফিল্টার। মনে করো তোমার ক্যামেরা লেন্সের সামনে তোমার একটা ফিল্টার ছোট্ট দিয়ে দিলেন, তাতে তোমার পুরো ছবি ছোট্ট পাল্টে গেল। ওটাও আমি ইউজ করি অ্যাজ এ ফিল্টার, 2-3 ভায়োলিন। যারা পয়সা আমাদের ভয়ানক মানে অনেক কিছু ভেবে কাজ, কনস্ট্যান্স আমাদের অনেক ভেবে, তার মধ্যে আমাদের কাজ করতে আমি যা যন্ত্র চাইবো তাই যদি আমি ব্যবহার করতে পারতাম, আমি তো চেহারাই পাঠিয়ে দিতে পারতাম, সমস্ত গানগুলো চেহারা পাঠিয়ে দিতে পারতাম। সুরিন্দা, আপনি যে যে যন্ত্র ব্যবহার করছেন, তারা যে যে ভূমিকা নিচ্ছে, প্রত্যেকে যে যে অংশ বাজাচ্ছে, এগুলো সবই কি আপনি স্বরলিপি করেন? শিল্পীর কোনো স্বাধীনতা থাকে যন্ত্রশিল্পী? না, তাকে স্ট্রিক্ট ডিসিপ্লিনের মধ্যে কাজ করতে হয়েছে। কোথাও কোনো টাচ, কোনো নোট তিনি ইমপ্রম্পটু লাগাতে পারবেন? করছি। যেমন আমি তুমি এই গানটা যদি শোনো, হেমন্ত দাঁড়িয়ে করে যে গানটা করছি, তাতে আন্ত ফ্যাবুলাস এ প্লেয়ার, ভালো প্লেয়ার, তাকে আমি কর চার করে দিয়েছি, এই কর্ডগুলো বাজবে। সেই কর্ডের মধ্যে থেকেই ও কিছু ক্রোম্যাটিক প্রভিশন করেছে। ও ধরো 2টো বিট সময় পাচ্ছে, সেই বিটের মধ্যে একটা কর্ড থেকে আরেকটা কর্ডে যাওয়ার মধ্যে ওই যে প্রভিশন ইউজ করেছে, অ্যাকচুয়ালি হিজ ওন। সেখানে আমি কখনো বাদ করি সেটা, ইফ ইজ এ মাস্টার মিউজিশিয়ান, ডিফারেন্ট থিং অলটুগেদার। মানে ধরো আমি ও সি কর্ড থেকে A7 তে যাবে, বুঝতে পারছো? তো ও জি থেকে শুরু করে নিচে জি অব্দি নেমে আসছে, which is the 7th note of A, right? ও জি টু জি নামছে ওই 2টো বিটের মধ্যে, and that gives a fantastic effect. তো ওগুলো খুব রেয়ার ঘটে। ইউজুয়ালি আই এম ভেরি ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট, আমি যা দিয়েছি তাই কথা কায়দা মানে এটা আপনি বলেই দেন। একেবারে এই যে পারকাশন ব্যবহার করছেন আপনার গানে, যেটা আমি পুরো রিদম প্যাটার্ন আমি ঠিক করি, এবং এমনকি বোল বেশিরভাগ আমি আমার ঠিক করি। এবং আপনি দেখা যায় বহু পারকাশন ব্যবহার করছেন, পারকাসিভ না, পারকাশন মানে তাল যন্ত্র, এবং সেখানেও আপনি প্রতিটাই প্রায় ঠিক করেন। তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমার প্রত্যেকটা গানের তাল সম্বন্ধে আমার নিজস্ব একটা, যেমন ধরো ও সাজে না বলে যে গানটা, ওতে যে তালটা আমি ইউজ করছি, ও তালটা আমার সৃষ্টি, কিন্তু এরকম আমি বহু গানে করেছি। আগে ভাঙছেন ওরা কিন্তু কারবার যেও না তাক তিরকিটি তার দিন না ধা তিরকিটি তার তিন না তাক তিরকিটি তার দিন না ধা তার তিন, এটা কিন্তু কার ভাই 1 2 3 কিন্তু ওটা হচ্ছে খালি বাড়ি বাড়ি আমরা তাক তিরকিটি তার দিন না ধা তিরকিটি তার তিন না তাক তিরকিটি তার। এইতে গানটা যেভাবে খুলেছে, ওটা জন্য ঢাকিতে নাকিতে ঢাকিতে, এটা যদি বাজাও কিছুতেই বলছে না গান হবে না, ওই জায়গায় পৌঁছবে না। কাজে একটা সুরকে আমি যখন ভাবি, তার যে অ্যাকম্পানিমেন্টকে আমাকে ভাবতে হবে, যে কোন ছন্দে এর সঙ্গীত বাজালে এই গানটা বাইরে বেরিয়ে চলে আসবে, এবং অধিকাংশ ক্ষেত্রে আমি সেটা ঠিক করি। কখনো কখনো একটা দল চলতে বল, দাদা এই ক্যাসা রাখতে হবে, দেখি। যেমন ধরো আমার সঙ্গে যারা বাজায়, ভালো ভালো মিউজিশিয়ান বাজায়, বম্বের কথা বলছি, বা রাধাকান্ত ধরো কলকাতা, রাজু দাদা বলো দাদা এই গানটা এই কাঁথা কিরম বাজছে আপনার গানের সঙ্গে, বলি হয়তো বাজানো, আমি বাহ খুব সুন্দর, খুব খুলছে, চলো বাজে। কিন্তু আমার বেশিরভাগ ক্ষেত্রে পারবে না, এই গানটা দেখ রাজু এরকম কর না, এরকম কর না, দেখ আমরা খুঁজি আর কি। এবং সেটাও যে আমি একেবারে সবসময় কারেক্ট বলি তাও না, ধরো আমার 2 রকম 3 রকম 4 রকম শুনে শুনে মনে হলো এইটাই মানে রিংস দ্য বেল, ইউ নো। তার মানে খাটুনির ব্যাপার, কালেক্টিভ ব্যাপার এবং খাটুনির ব্যাপার, এগুলো পরিশ্রমের ব্যাপার, এগুলো আকাশ থেকে তো পড়বে না চট করে, তোমাকে শুনে ঠিক করতে হবে। যেমন ধরো আমি অনেক সময় অ্যারেঞ্জমেন্ট করি, বাড়িতে বসে অ্যারেঞ্জমেন্ট করলাম, পরে যখন যন্ত্রে পড়লো দেখছি যে ভালো লাগছে,
তুমি যে একটা কতগুলো রঙের প্যাটার্ন বাড়িতে বসে অঙ্ক করে ঠিক করে তুমি যখন সত্যিকার প্যালেটে বসে আঁকতে শুরু করলে দেখলে ইয়েলোটা ক্যাট 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 করছে, না ইয়েলো বাদ দাও, ইয়েলো বাদ দাও। করে দুম দুম আওয়াজ বেরোলো। এইগুলো ট্রায়াল অ্যান্ড এরার অ্যান্ড ট্রায়াল, এই প্রসেসের মধ্যে দিয়ে আমাদের সবসময় যেতে হবে। ওটা তুমি যত বড়ই যেই কম্পোজার হোক, আমি তো মনে করি না কারণ তার এটা সম্ভব সে শুধু নোটেশন দেখে টোন কালার বুঝতে পারবে। সুরেন্দ্র, আপনাকে যদি আজ গ্রামে গঞ্জে রাজনৈতিক বক্তব্য প্রধান গান গাইতে হয়, অর্থাৎ সেরকম গান শোনানোর বন্দোবস্ত করতে হয়, অনুষ্ঠান পরিচালনা করতে হয়, তাহলে কি আপনি অর্কেস্ট্রার জন্য যন্ত্র বাছাইয়ের ব্যাপারে কোনো বাছ বিচার করবেন? অর্থাৎ আপনি কি ভাববেন, না আমি সিনথেসাইজারটা নেব, আমি দোতারা বরং বেশি নেব, যেহেতু গ্রামের কৃষক শুনছেন, আমি ব্যাস গিটার নাই বা নিলাম, এরকম কোনো বিচার কি আপনি করবেন সচেতন? ইদানিং আমি একটা কথা ভাবতে শুরু করেছি। আমার মনে হয়েছে যে যদি বৃহত্তর জনসমাজে আমাকে গাইতে হয়, অনেক তো করলাম গত 40 বছর ধরে, এমন একটা ফর্মের কথা ভাবা, হ্যাঁ, যেখানে ফর্মটা একেবারেই আমি পড়ব, কিন্তু কথাটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি তাদের এই আমেরিকা আসার পরে আরো বিশেষ করে ভাবছি। এই প্রবলেম আমি ওইটা একটা প্লে দেখেছি, আর কিছু প্রবলেম মিউজিক শুরু কমিউনিকেশনটা কিন্তু ওরা সেই পুরোনো এটা দেখেছি, অপারেটা একটা সিঙ্গিং এটা দেখেছি, ওরা কিন্তু পপ সিঙ্গিং করছে। নিশ্চয় প্লে দেখেছি, টেলিভিশনে দেখেছি, ব্রডওয়ে প্লে দেখবে, ওরা দেখবে ওরা কিন্তু ফর্ম অপেরা রেখেছে, রেখে তার মধ্যে কিন্তু বেস গিটার ইউজ করছে, পারকাসিভ ফর্মটা ইউজ করছে, মানে রিদম প্যাটার্ন ইউজ করছে, একেবারে মডার্ন মতো ইউজ করছে, কিন্তু সিঙ্গিং স্টাইল ও টেনার ভয়েস, সোপ্রানো ভয়েস, ব্যারিটোন ভয়েস, তার যে টিম্বার, তার যে এক্সপ্রেশন, তার যে এটা, সেটা কিন্তু অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আমি সেদিন আমি একটা খুব মানে আমি একটা মানে একটা এমন একটা দ্বিধা ঠিক বলবো না, একটা মানে একটা ক্রিয়েটিভ একটা চেষ্টা করে দেখতে হবে যে মানুষের কাছে পৌঁছানোর জন্য আমার হয়তো আমি একটা রিসেন্টলি বললাম কি যেন 4টে দোতারা ব্যবহার করার প্ল্যান করেছি। ওই 4টে দোতারা কিনেছি, আমার যারা ছেলেরা গিটার বাজাবে গিটার বাজাবে ওদের সব একটা করে দোতারা কিনে দিয়েছি। আমি বলে দেবো যে ওরা বাজাবে কিন্তু দোতারা স্টাইলই বাজাবে, কিন্তু 4 জন 4 রকম নোট বাজাবে, এই বাজাবে, এবার যে এইভাবে আমি করে করে দিলাম, ভাগ করে দিলাম। স্টাইলটা দোতারা, শব্দটা দোতারা, সবই দোতারা, কিন্তু তবু হারমোনিতে পাচ্ছি। আমার নিজের একটা ধারণা হচ্ছে এটা একটা বেশ একটা নতুন একটা সুন্দর জিনিস হবে। গিটারটা ওদের দিলাম না, ওদের 4টে দোতারা দিয়ে ওদের আমরা চেষ্টা করলাম, এবং সেই হিসেবে আমি 2-3 গান তৈরিও করেছি এবং শুনতে অসাধারণ ভালো লাগছে। এইগুলো আমরা প্রতিদিন শিখছি তো। আর পয়েন্ট হচ্ছে তোমার কমিউনিকেশনের পয়েন্ট। আমি এমন একটা কথা বলবো যার সঙ্গের যে সঙ্গতি যেটা হচ্ছে সেটা কোথাও ধাক্কা লাগবে না, অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে তো, তার মধ্যে দিয়ে যাবে। কিন্তু মনে করুন আপনার শ্রোতা সাধারণ হচ্ছেন কৃষক বা গ্রামের জেলে তাঁতি, কোনোদিন তারা সিনথেসাইজার দেখেননি। আপনি কি সিনথেসাইজার এরকম স্পিকার, কিবোর্ড স্পিকার নিয়ে বলছেন, আপনি জানেন এমন একটা গান আমি ওদের শোনাবো যে গানে এই যন্ত্রের ব্যবহার জরুরি, এবং এই সব মিলিয়ে গানটা এবং বাজনাটা ওদের জন্য খুব জরুরি। এইবারে কি আপনি সিনথেসাইজার নেবেন? নিশ্চয় নেব, কেন সিনথেসাইজার আমার একটা ব্যাপার, ভীষণ ভার্সেটাইল ইনস্ট্রুমেন্ট। তো আমি তো দোতারা বাজাতে পারি সিনথেসাইজার, আমি ব্যাঞ্জো বাজাতে পারি সিনথেসাইজার, সেখানে নির্ভর করে আমি কোন টোনটা সিলেক্ট করবো একটা পার্টিকুলার গানের জন্য। সেখানে আমি হয়তো তোমার হ্যামন অর্গান বাজাবো না। সুরেন্দ্র, একটা শেষ প্রশ্ন এই গ্রুপের, সেটা হলো একটা আর্নস্ট ফিশারের নেসেসিটি অফ আর্টে স্ট্র্যাভিন্সকির একটা কথা আর্নস্ট ফিশার বলছেন। স্ট্র্যাভিন্সকি বলছেন
উনি সোশ্যোলজি অফ মিউজিকে বিশ্বাস করতেন না। উনি বলছেন বেটোফেন যে চিন্তা করেছেন সেই চিন্তার সূত্রপাত হচ্ছে ক্রিয়া নয়। এটা আর্নস্ট ফিশার নেগেট করছেন কথাটা, কিন্তু আমার কোথায় মনে হয় যে এই স্ট্র্যাটেজির কথাটা কোথায় যেন সত্যতা আছে। আপনার ক্ষেত্রে আমি যদি এই প্রশ্নটা রাখি, আপনি যখন ইলেকট্রনিক বাজনা বাদ্যযন্ত্র ডিসকভার করলেন, আবিষ্কার করলেন, দেখতে পেলেন, বাজিয়ে তার সম্ভাবনা কোথায় কোথায় কি সুযোগ আছে দেখলেন, ওই বাজনা, ওই সিনথেসাইজার বা আজকের ইলেকট্রনিক কোনো কোনো স্ট্রিংস কি আপনাকে নতুন চিন্তার খোরাক দিয়েছে? আপনার কি মনে হয়েছে যে এই যন্ত্র থেকে আমি নতুন গানই বলুন বা নতুন অর্কেস্ট্রেশন, ইনস্ট্রুমেন্টাল মিউজিক বলুন তৈরি করতে পারি এবং সেটা একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে গানের জগতে? আমি খুব সাকসেসফুল হইনি, কিন্তু সম্ভাবনা আছে। জানেন, আমার মনে হচ্ছে আমরা ইলেকট্রনিক মিউজিক দিয়ে, যেটা এদেশে অনেক কিছু করছে, কিন্তু ব্যাপারটা কি হয়েছে জানো, যারা ইলেকট্রনিক মিউজিক ইউজ করছে খুব এক্সেপশন ছাড়া, তারা যে যেমন ধরো আমাদের দুরকম ব্যাপার আছে। সাউন্ডে একটা অ্যানালগ আছে, একটা ডিজিটাল আছে। ডিজিটাল সাউন্ড একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে। আমরা এতদিন ধরে অ্যানালগ সাউন্ড ব্যবহার করে এসেছি। ডিজিটাল যারা করছে তাদের অধিকাংশ লোক কিন্তু অ্যানালগের ফর্মটাকে ডিজিটালে আনবার চেষ্টা করছে। ডিজিটালের নিজস্ব যে একটা সম্ভাবনা আছে সেটাকে তারা ভাবছে না। অর্থাৎ ইলেকট্রনিক মিউজিকের একটা নিজস্ব সম্ভাবনা আছে, যেটা তার একেবারে নিজস্ব একটা ভোকাবুলারি ইন মিউজিক, সেটাকে খুব কম লোকে কিন্তু ভাবছে। অর্থাৎ নতুন সাউন্ড, নতুন ইন্টারপ্রিটেশন, নতুন ব্যাপারটা আমরা ভাবছি। আমরা বেটোফেনের মিউজিকটাকেই ইলেকট্রনিকে বাজিয়ে দিকে কিরম লাগছে, তাতে তুমি কিছু করবে না। যেমন ধরো আমি তোমাকে পডকাস্টিং বলি, ফর্ম অফ ফিল্ম, রাইটিং এ স্ক্রিপ্ট বা ইন্টারপ্রিটেশন থ্রু ভিজুয়ালস অফ অ্যান আইডিয়া, সেটা কিন্তু উপন্যাস নয়। যদি তুমি উপন্যাসের একটা গল্পকে হয়তো তুমি নিচ্ছ, সেখানে যে একটা নাটককে পুরোপুরি সিনেমা করে বা একটা উপন্যাসকে পুরোপুরি সিনেমা করে, কিন্তু সিনেমার উপর জাস্টিস করবে। সিনেমা ইন ইটসেলফ ইজ এ সেলফ contained form. It has its grammar. It has its own grammar. It has its own vocabulary of telling a thing. সেটা যে করতে পারে সে কিন্তু বড় শিল্পী। কাজে ইলেকট্রনিক মিউজিকের যে ভোকাবুলারি আছে সেটা একেবারে অনবদ্য ব্যাপার, সেটা তো একেবারে নতুন ফিল্ড। তাই যে তুমি যদি তোমার আগেকার ভাবের প্রকাশ করতে গেলে তুমি যদি ওই ভোকাবুলারি ইউজ করতে পারো বা ওই ভোকাবুলারি তৈরি করতে পারো, যেটার জন্য প্রচন্ড সাধনা দরকার, তাহলে আমার মনে হয় সত্যিকার একটা কাজ। এবং আমি যদি কোনোদিন ইলেকট্রনিক মিউজিক আমার যদি কেউ করতে পারে তাহলে আমার প্রচন্ড খাটতে হবে হয়তো, কিন্তু আমি চেষ্টা করবো যে নতুন ভোকাবুলারি তৈরি করতে। ওর যে ক্যাপাবিলিটি আছে, ওর যে শব্দের যে নতুন তরঙ্গ একটা সৃষ্টি করছে, যে তরঙ্গটা আমরা জানতাম না এর আগে, তা দিয়ে আমি আমার বেসিক অনুভূতিকে প্রকাশ করার জন্য নতুন কথা বলবো। যেমন ধরো একটা কবিতাকে তুমি যদি ফরাসি ভাষায় অনুবাদ করো, তুমি যদি বাংলা কবিতাকেরই একেবারে ফরাসি কথা পাশাপাশি বসিয়ে দাও, সেটা ফরাসি কবিতা হবে না। ফরাসি কবিতার নিজস্ব যে ইডিয়াম আছে, তার নিজস্ব যে ধ্যান ধারণা আছে, অ্যাকসেপ্টেড, তার যে একটা ভোকাবুলারি তৈরি হয়েছে, তার মধ্যে যদি তুমি এই ভাবটা প্রকাশ করতে পারো তাহলে তুমি পারলে, তাই না? সেটা খুব শক্ত ব্যাপার জানো। সেটা আমরা তো ছোটখাটো মানুষ, ছোটখাটো কম্পোজার, আমাদের তো কোনোদিন হতে সম্ভব। আর আমাদের জীবন প্রায় শেষে এসে গেছে, কিন্তু তার যদি কিছুটা নমুনা আমি যদি তৈরি করে যেতে পারি, যেটা রবীন্দ্রনাথ শেষের দিকে তার কবিতা, যেটা একেবারে ব্রেক আওয়ে ফ্রম অল দি ট্র্যাডিশনাল ফর্মস, উনি যে শেষের দিকে সমস্ত কবিতাগুলো লিখতে আরম্ভ করলেন না, যেটা নতুন কবিতার রাস্তা দেখিয়ে দিয়ে গেল। তো সেখানে আমার মনে হয় রবীন্দ্রনাথের সেই জীবনটা প্রচন্ড সার্থক। শেষ 10 বছরের কবিতা তো র্যাডিক্যালি আলাদা একেবারে। কিন্তু ওই তিন গলার গলি আর ওই অমুক এইসব কবিতা নয়, মানে যে কবিতাটা কোথায় যেতে পারে উনি এটা কিন্তু রাস্তা বাদ। কিন্তু মজা হচ্ছে কি জানো, উনি যে রাস্তা বাতলেন তার থেকে উপরে আর কেউ যেতে পারলো না আমার ধারণা। যাই হোক, আজকের এখানে শেষ। আমার একটা প্রশ্ন, আমরা